যদি চলছে সবাই হচ্ছে বহিরাগত এই গুন্ডারা। আজকে 5 সেপ্টেম্বরে যখন সকাল 6টার আগের থেকে যখন আমাদের এজেন্টরা ঢুকবেন তাদেরকে একই কায়দায় এই 4 তারিখ যেভাবে রাত্রিবেলা হয়েছে আজকে দিনের বেলায় সেটা আরম্ভ হয়েছে, জায়গায় জায়গায় আক্রমণ করছে এবং আক্রমণ করে আমাদের আপনার একজন কমরেড TYF এর জয়ন্ত দেববর্মা ওকে আহত করে, ও জিবি হাসপাতালে চিকিৎসার পরে এখন এসছে। এইভাবে লাগাতারভাবে আক্রমণ করছে। কোনো ভোটার, কোনো বিরোধী দলের কোনো কর্মী, সমর্থক, দরদি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, এজেন্ট হওয়ার জন্য সাহস দেখাতে পারছে না, এরকম অবস্থায় চলছে। এবং আপনারা দেখবেন যে 6টার থেকে 7টা পুলিং, সকালবেলা যখন পুলিং এজেন্টরা ঢুকবে, এই ঢুকার সময়তেই তাদেরকে সেখানে বাধা দেয়। আপনার ধনপুরে 59টা পুলিং বুথের মধ্যে প্রাথমিকভাবে 6টার থেকে 7টার মধ্যে আমাদের 19 জন ঢুকতে সক্ষম হয় এবং বক্সনগরে 51টা পুলিং বুথের মধ্যে 16 জন কোনো রকমে ঢুকতে, পালিয়েটা দিয়ে লুকিয়ে কোনো রকমে ঢুকতে সমর্থ হয়। যারা 10টার পরে সবাই অলমোস্ট অল, যারা 2-1 জন হয়তো এদিকে থাকতে পারেন, যারা কোনো রকমে সেখানে রয়ে যেতে পারেন, বাকি সবাইকে বের করে দেওয়া হয়। আমরা এই ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলার জন্য অপেক্ষা রাখিনি। আমরা CEO, RO, SP সিপাহীজলা, DM সিপাহীজলা এবং সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে জানিয়েছি। আরও ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে, আজকে রাজ্য মন্ত্রিসভার একজন মন্ত্রী বিকাশ দেববর্মা, উনি নিজে উপস্থিত হয়ে নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে উনি আজকেও সেখানে এই করছিলেন। আমাদের অভিযোগ, আমাদের পার্টির সম্পাদকের অভিযোগের প্রেক্ষিতে শেষে প্রশাসন গিয়ে দেখেছে, হ্যাঁ, ওনাকে ওইখান থেকে চলে যেতে অনুরোধ করেন। এই হচ্ছে প্রশাসনকে, মানে মন্ত্রীরা কিভাবে নির্লজ্জভাবে এই সমস্ত করেছেন, আপনার নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছেন। শুধু কয়েকজন মন্ত্রী বা বিজেপির কর্মী না, সমগ্র নির্বাচনের মধ্যে আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার নেতৃত্বে মন্ত্রী পরিষদ, গোটা মন্ত্রী পরিষদই 17 তারিখ যেদিন মনোনয়নপত্র দাখিল করে ওই দিন থেকে 4 তারিখ পর্যন্ত এই বক্সনগরে অবস্থান করছেন। সকালে চলে যাচ্ছেন, রাত্রিবেলা অনেক রাত্রে ফেরত আসছেন। হ্যাঁ, নির্বাচনী প্রচার করার জন্য আমরা স্বাগত জানাবো। রাজনৈতিক তর্ক বিতর্ক হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেক রাজনৈতিক দল তার বক্তব্য রাখবে, মন্ত্রীরা যাবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মন্ত্রীরা গিয়ে কি করেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রী পরিষদ নিয়ে সোনামুড়াতে এই 2টি বিধানসভা কেন্দ্রে কি করেছেন? শুধু জনগণের কাছে আবেদন জানাতে গিয়েছেন। ওনারা আতঙ্কে ভুগছিলেন। সবচেয়ে বড় আতঙ্ক সেটা আপনারা জানেন যে 6 মাস আগে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে তারা 40% নিচে ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, ক্ষমতায় এসছেন। 60% বিজেপিকে ভোট দেয়নি। এবং এই 6 মাসের মধ্যে এমন কোনো মিরাকেল, এমন কোনো ঘটনা ঘটেনি যে ওরা বিরাট কিছু করেছে, ভোটাররা ভোট এখন শিফট হয়ে বিজেপির পক্ষে গেছে, আগের মনোভাব পরিবর্তন করে, এমন কোনো ঘটনা ঘটেনি। কাজেই তারা আতঙ্কিত ছিল এই 2টি আসনে তারা জিততে পারবেন না। মানিকলাল সাহা এবং মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে মন্ত্রী পরিষদ, বিজেপি দলের সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে ওনার সমস্ত ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, ওনারা সেখানে ঘাঁটি গাড়েন এবং মানুষকে প্রলোভিত করেন। কিভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছে? সেলফ হেল্প গ্রুপ, এখানে সরকারের কোষাগার থেকে 5,000 টাকা করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রী। BMS এর যারা ওয়ার্কার তাদেরকে 200 টাকা করে, 2,000 টাকা করে দেওয়া হয়েছে। আশা কর্মীদের ডেকে নিয়ে ওদেরকে একটা শাড়ি এবং 1,000 টাকা করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, অঙ্গনওয়াড়ি সহ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের টিভি ক্যামেরাতে আমরা দেখেছি, উনি গিয়ে মাদ্রাসা শিক্ষকদের, যারা সরকারি, ওনার সরকারের বেতনভুক্ত কর্মচারী, তাদের সঙ্গে বসে মিটিং করছেন। ওখানে কি লেনদেন হয়েছে আমরা জানি না। যাই হোক,
ওনার মিটিং করেছে এবং ক্যাশ বিলি হয়েছে। এইভাবে লাগাতারভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ওদের এমএলএরা যারা ঢুকেছে সবাই পকেটে টাকার বান্ডেল, এবং এমএলএদের মাধ্যমে আর দায়িত্বপ্রাপ্ত যারা পার্টির লিডার ওইখানকার জন্য তাদের মাধ্যমে ভোটারদের কাছে ক্যাশ টাকা ভোটারদের কাছে বিলি বন্টন হয়েছে। কাজে এইরকম অবস্থার মধ্যে এই নির্বাচনটা সম্পূর্ণরূপে আজকে পর্যন্ত প্রহসনে পরিণত করেছে। এবং এই যে আপনার এইরকম একটি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে নির্বাচন, আমরা মনে করি যে এই নির্বাচন সম্পূর্ণভাবে প্রহসনাত্মক নির্বাচন হয়েছে। এই নির্বাচন আমরা মেনে নিতে পারি না। এই নির্বাচন বাতিল করতে হবে। ইলেকশনে এমন কোনো ঘটনা ঘটেনি এই 4 মাসের মধ্যে ওরা আতঙ্কিত ছিল এই নির্বাচন জিততে পারেনি। তো আজকেও আমি বিকাশ দেববার কথা বলেছিলাম। তো এরকম একটি অবস্থার মধ্যে আমরা দাবি করছি যে ভারতের নির্বাচন কমিশন এই 2টি বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ ভোট কেন্দ্র রিগড হয়েছে এবং ভোট বাতিল করো, নতুন নির্বাচনের ব্যবস্থা করো। এবং সেই নির্বাচন করতে হবে এখন যারাদের বিরুদ্ধে অভিযোগ চিহ্নিত হয়েছে, তোমরা দেখেছ এবং মানুষ দেখতে পেয়েছে, টিভি ক্যামেরার ফুটেজে এসছে, এরা নিজেরা ইচ্ছা করলে দেখতেই পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আগরতলায় বসে দেখতে পাবেন কি নির্বাচন করেছে, কারণ ওয়েবকাস্টিং হয়েছে, তার ভিডিও ফুটেজ সব জায়গাতে আছে, আমাদের কাছেও আছে। আমরাও দেখতে পাচ্ছি যে কিভাবে একটা ভোট কেন্দ্রে দলে দলে লোক ঢুকে ভোট দিচ্ছে, ইভেন 5টার সময়, যখন ভোটার থাকার স্বাভাবিকভাবে কথা না। সবচেয়ে নিন্দনীয় লজ্জার বিষয় হচ্ছে আমাদের রাজ্যে মা বোনদের সম্মান ইজ্জত আমরা অন্যভাবে দেখি। আমরা দেখেছি একটা সেন্টারের মধ্যে একজন মহিলা 20টা ভোট দিচ্ছে প্রতি ঘন্টায়। মহিলা দেখলে সে আগিয়ে যায় এবং বোরকা পরেছে, ভালো করে ফেস ইত্যাদি দেখা যাচ্ছে না, এদেরকে পর্যন্ত আমদানি করেছে। তো আমাদের বক্তব্য হচ্ছে এটা, এইভাবে সমগ্র ভোটটা রিগড হয়েছে, জালিয়াতি করেছে। এই নির্বাচন বাতিল করতে হবে এবং নতুন করে এই নির্বাচন ঘোষণা করতে হবে। যারা এই জন্য অপরাধী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নির্বাচনী প্রক্রিয়া থেকে ভবিষ্যতে তাদেরকে বাতিল করবার জন্য আমরা দাবি জানাবো। এই হচ্ছে আমাদের কথা। আমাদের পার্টির সেক্রেটারি আছেন, আমাদের পার্টির অন্য অন্য ফ্রন্টের নেতারা আছেন, তারা তারপরে বলবেন। কে করে তো অন্য কথা বলার আগে ধনপুর এবং বক্সনগরের যে নির্বাচক মণ্ডলীকে তাদেরকে ধন্যবাদ জানাবো যে শাসক দল প্রশাসনকে ব্যবহার করে দিন দুপুরে আবার এই অমাবস্যার ডেকে আনার সমস্ত চেষ্টার মধ্যেও এই 2টি বিধানসভা কেন্দ্রের যারা নির্বাচক মণ্ডলী শুধু আজকে এই ভোটের দিন না, শুরু থেকে তারা তাদের অধিকার প্রয়োগ করার জন্য নানাভাবে চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। কারণ শাসক দল গোটা প্রশাসনকে নিয়ে যখন যুদ্ধ ঘোষণা করে তখন নাগরিকরা অসহায় হয়ে পড়ে। যদিও এটা সবসময় এরকম থাকার কথা না, এটাই হয়েছে। কাজেই ভোটারদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই চেষ্টার জন্য। দ্বিতীয় আরেকটা হলো যে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং এই উপনির্বাচনের মধ্য দিয়েও যাতে মানুষের অধিকার সুরক্ষিত করা যায়, এই চেষ্টা ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক দলগুলোর তরফ থেকে চেষ্টা হয়েছিল। এবং আজকে এই ভোটের প্রচার থেকে শুরু করে আজকেও
নানাভাবে বিরোধী দলের অন্যান্য কর্মী সমর্থকরা তারাও চেষ্টা করেছেন, আক্রান্ত হয়েছেন। কাজে তাদের আগামী দিন এই প্রয়াস জারি থাকবে এটা আশা করি। এখন যে কথাগুলি বলা হয়েছে সেখানে যেটা বলবো যে গত 2022-এর 4টা বিধানসভা উপনির্বাচনে আমরা এরকম একটা প্রশাসনত্ব নির্বাচন দেখেছিলাম এই আগরতলা শহরেরই 8 বর্দোয়ালি কেন্দ্রে, এবং এই 8 বর্দোয়ালি কেন্দ্রের উপনির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের আজকের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তখনও মুখ্যমন্ত্রী পদে ছিলেন, তিনি বিধানসভার প্রবেশের অনুমতি পান। আমরা আশা করেছিলাম, সারা ত্রিপুরা রাজ্যের মানুষও এটা আশা করেছিল যে গত বিধানসভা নির্বাচন এটা অনেক এই নির্বাচনী বিতর্ক হয়েছে, লড়াই হয়েছে, এবং সেই লড়াই থেকে যে ফলাফল যে জনগণ দিয়েছেন, যে 60% মানুষ ভারতীয় জনতা পার্টির এই বন্দা জনবিরোধী অগণতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। যাই হোক, আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বা ভারতীয় নির্বাচনী বিধি অনুযায়ী সামগ্রিকভাবে ভোট কম পেলেও যদি আসন বেশি পাওয়া যায়, সরকার তারাই যান, আমাদের ব্যবস্থা তাই। আমরা আশা করেছিলাম যিনি আজকের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সেই 2022-এ যে কায়দায় তিনি বিধানসভায় প্রবেশ করেছেন, তিনি তার পুনরাবৃত্তি ঘটাবেন না। এই নির্বাচন এবং গত 6 মাস আগে রাজ্যের জনগণ যে শিক্ষা দিয়েছেন তা থেকে শিক্ষা নেবেন, কিন্তু হয়নি। আমরা শুরু থেকেই আমাদের আশঙ্কা ছিল, এখানে আমাদের আহ্বায়ক বলেছেন 16ই আগস্ট আমরা মনোনয়নপত্র জমা দিই, তার পরদিন বিজেপি তাদের মনোনয়নপত্র জমা দেন। দেখা গেল 16 তারিখে সে মনোনয়নপত্র জমার মিছিল আমিও ছিলাম। মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক ঘোষণা করল যে এসডিএম অফিসের চত্বরটা ব্যারিকেড করে, সেখানে সেই ব্যারিকেড ভেদ করে যাওয়া যাবে না, মিছিল যাওয়া যাবে না। 6 জনের বেশি মনোনয়নপত্র জমার জন্য আর একজন লোক অতিরিক্ত যেতে পারবে না। আমরা তখনও সোনামুড়া থেকে ফিরে আসিনি, কিন্তু দেখা গেল সেই ব্যারিকেডের ভেতর তখন পুলিশ আধিকারিক আমাদের শুনিয়েছিল এটা প্রটেক্টেড, এই প্রটেক্টেড এরিয়ার ভেতরে কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি করা যাবে না। সেখানে পরদিন মনোনয়নপত্র জমা দেবেন, মুখ্যমন্ত্রী সেখান থেকে বক্তৃতা করবেন, মঞ্চ তৈরি করা হচ্ছে। সেদিন থেকে আমাদের আশঙ্কা হয়েছিল যে এই প্রশাসন, এই প্রশাসনিক যন্ত্র যদি প্রথম দিন থেকে এইভাবে শাসক দলের কাছে মাথা নত করে, সারেন্ডার করে, আমাদের সংবিধান গণতন্ত্রকে ধুলোয় মিশিয়ে দেয়, তার পক্ষে মেরুদণ্ড সুযোগ রেখে এই নির্বাচন পরিচালনা করা কঠিন হবে। যাই হোক, এই অবস্থার মধ্যে আমরা প্রচার করেছি, প্রচার অংশগ্রহণ করেছি। শাসক দলের সমস্ত ধরনের যে ভয় ভীতি দেখানো, প্রলোভন দেখানো, দিন দুপুরে এই কোড অফ কন্ডাক্ট ভেঙে মন্ত্রীদের সারি বিলি, অর্থ বিলি, টাকা বিলি, সরকারি কর্মচারীদের সাথে মিটিং, এটা
আপনাদের পত্রপত্রিকাতে চ্যানেলেও এগুলো প্রকাশিত হয়েছে। এবং যে কথাটা বললাম, এই প্রশাসন যারা প্রথম দিন মাথা নত করেছে, তারা শাসক দলের মন্ত্রীদের এইভাবে আচরণবিধি ভাঙ্গা সম্পর্কে একটা জবাবদিহি করাতে পারেননি, একটা ব্যবস্থা গ্রহণ করাতে পারেননি। তার উপর আমরা আশায় বেঁধেছিলাম যে না, নির্বাচনটা হোক, মানুষ নির্বাচন লড়াই করে ভোট দেবেন। কিন্তু একটা শাসক দল যখন তার পুরো প্রশাসন যন্ত্র এবং সারা ত্রিপুরাজ্য থেকে অন্যায়ভাবে লোক জড়ো করে যদি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, হাজার চেষ্টা থাকলেও অন্তত এই অবস্থায় এটা মোকাবেলা করা কঠিন, তাই হয়েছে। এবং আপনারা দেখেছেন যে এই মুহূর্তে আমাদের অনেক বন্ধুরা ভিডিও ফুটেজ পাঠিয়েছেন, আমাদের কাছে সেই ডিভাইস নেই। আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো দেব, আপনাদেরকেও দেব, সাংবাদিক বন্ধুদের মানে যে একটা গ্রুপ আছে সেখানেও দেব। এক একটা বুথে কিভাবে সকাল 7টা থেকে দলে দলে বিজেপির লোকেরা ভোট দিয়েছেন। নির্বাচনের সাথে যুক্ত যে সমস্ত সরকারি কর্মচারী, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। হয়তো কেউ কেউ বলবেন তারা তো সেখানে প্রিসাইডিং অফিসার, পোলিং দায়িত্ব আছে, তারা কি করেছেন, কি করবেন তারা? যেখানে শাসক দল, সরকারি পদস্থ অফিসাররা সব মানে শাসক দলের অঙ্গুলি হেলানো উঠবস করছে, সেখানে বিজেপির হুমরা চুমরারাই সমস্ত এই পোলিং বুথগুলো সামলাচ্ছেন। একজন 5টা 6টা 10টা 20টা ভোট দিচ্ছেন। আমি দেখেছি একজন মহিলা ধনপুর বিধানসভা কেন্দ্রের 1 নম্বর বুথ, এই যে মোহনভোগ এডিসির সাব জোনাল অফিস, সেখানে বিজেপির একজন মহিলা এজেন্ট প্রতি 3-4 জন মহিলা আসলেই তিনি উঠে যান। মহিলা ভোট দেওয়ার আগেই সে মহিলা গিয়ে ভোট দিয়ে দেন। এই রেকর্ডিং আমরা পেয়েছি, আমরা ছাড়ব। ঠিক তেমনি কলমচোরা 26 বক্সনগর কেন্দ্রের সকাল 7টা থেকে সেখানে কখনো 2-3 জন গিয়ে দাঁড়িয়ে যায়। মানে কি করবে? আমি আবারও বলছি, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, কেননা তাদের পক্ষে যেখানে গোটা মন্ত্রিসভা, গোটা সরকার প্রশাসনকে কাবু করে সংবিধানের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এরকম যুদ্ধ ঘোষণা করে, তখন তাদের কিছু করার থাকে না। তো এই অবস্থায় যে আমরা যেটা বলতে চাইছি যে শুধু আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে বাধা দেওয়া না, এটা বাধা মানে আজকে সকাল থেকে না, গত 3-4 দিন আগে থেকে সম্ভাব্য যারা আমাদের পোলিং এজেন্ট হন, তাদের বাড়ি বাড়ি গিয়ে ধমক দেওয়া, দেখে নেওয়ার হুমকি, এবং শেষ পর্যন্ত গতকাল তো আবু জাফরকে নৃশংসভাবে স্বয়ং প্রার্থী তাফজ্জল হোসেন তাকে তার গাড়ি, তার মোটরসাইকেল আটকে তাকে মারল। এই অবস্থা ঘটেছে। এবং শুধু তা না, যে আমাদের বহু ভোটার গতকাল রাত্র থেকে বাড়ি বাড়ি গিয়ে না ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, আজকে সকালেও এই অবস্থা হয়েছে। সে অবস্থায় আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা চিঠি দিয়েছি, এই চিফ ইলেকট্রাল অফিসারের মাধ্যমে। আমরা দাবি জানাচ্ছি যে 1 নম্বর মন্ত্রী বিকাশ দেববর্মা, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গতকাল রাত্র 9টায় আমি ডিএমকে মেসেজ পাঠিয়েছি, পরিষ্কার লিখেছি যে এই মোহনভোগে একজন সাহার বাড়িতে
তারপরে চন্দলে একজন নোয়াতিয়া বাড়িতে, তারপরে উত্তর ত্রিবান্দাল একজন মোরাসিং টাইটেল, তার বাড়িতে বহিরাগত সমস্ত এই গুন্ডারা ক্যাম্প করেছে, শত শত মোটরসাইকেল। মন্ত্রীও ছিল, আমি ইচ্ছা করে মন্ত্রীর নাম বলিনি, কারণ মন্ত্রীর নাম বললে পুলিশ নিয়ে হয়ে যায়। আমি ডিএম এবং এসপিকে লিখেছি এবং ডিএম আমাকে সঙ্গে সঙ্গেই অ্যাকনোলেজ করেছেন, ওকে স্যার, গতকাল রাত 9টায়, কিন্তু কিচ্ছু করেনি। হয়তো পুলিশ গেছে, বাস গিয়ে তেল পুড়িয়ে চলে এসছে। আজকে আবার তখন 12:14 আমি লিখেছি ডিএমকে, রাইট নাও মিনিস্টার বিকাশ দেববর্মা ইজ ক্যাম্পিং এট 23-4 ধনপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, এই মানে 4 নম্বর বুথে, মোহনবুক হাই স্কুল, অ্যালং উইথ এ বিগ আউটসাইড গ্রুপ অফ আউটসাইডার্স। তার কিছুক্ষণ বাদেই এই মন্ত্রীর নেতৃত্বে সেখানে ভোটারদের লাইনে ঢুকে মারপিট শুরু হলো, ত্রাস সৃষ্টি করা হলো। এই ঘটনার আরো আধা ঘন্টা আগে প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া, আমি মেসেজ পাঠাইনি ডিএমকে, আমি তখন এই ফোন করলাম যে রামপদ জমাতিয়া ঘুরছে, কি করে ঘুরেছে, তার বাড়ি হলো কিল্লা। ডিএম আমাকে আবার সঙ্গে সঙ্গে, স্যার আমি দেখছি বলছে না, তাকে এখান থেকে সরানো হয়েছে। কোথায় সরল? শুধু মন্ত্রী বিকাশ দেববর্মা না, প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া না, আরেকজন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং আরো কিছু আছে, তারা হয়তো ঘর থেকে বেরোননি। বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে ছিলেন। কেউ কেউ সোনামরা শহরে ক্যাম্প করে গিয়ে এই যে বাইরের থেকে অসংখ্য লোক এনেছে, এদেরকে তারা কন্ট্রোল করেছে। কিভাবে গণতন্ত্রের টুটি চেপে ধরা যায়, গলা টিপে হত্যা করা যায়, এবং হত্যা করেছে। কাজে এই অবস্থায় আমরা সিইওর কাছে দিয়েছি উইথ কপি টু দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমরা বলেছি, অ্যারেস্ট শ্রী বিকাশ দেববর্মা, who physically led the large number of miscreants to terrorize the voters. কারণ সেখানে গিয়ে বহু ভোটারের মোটরসাইকেল টাইকেল ভেঙেছে, বাড়িঘর ভেঙেছে, হুমকি দিয়ে গেছে, আজকে দেখিয়ে দেবে, স্বয়ং মন্ত্রীর নেতৃত্বে। আমরা এরপরে বলেছি, রিমুভ এসপি সিপাহীজলা, এসপি সিপাহীজলা মিস্টার রেড্ডি। এই রেড্ডি গত ফেব্রুয়ারির যে ইলেকশন, তখনও তার সম্পর্কে আমাদের বহু অভিযোগ ছিল। গত বিধানসভা নির্বাচনের আগে, তখন তিনি ওয়েস্টের এসপি ছিলেন, ওয়েস্ট ত্রিপুরার পুলিশকে তিনি আরএসএস এর ক্যাম্পে পাঠাচ্ছেন ট্রেনিং এর জন্য। এই রেড্ডি এখন পোস্টেড। কাজেই আমরা ভেবেছিলাম যে রেড্ডি এখনো ইয়াং অফিসার, ইয়াং আইপিএস অফিসার, তার ক্যারিয়ার বহু লম্বা, সারা জীবন তো মানিক সাহারা বাঁচাবে না। মাঘ মাস আবারও আসবে, হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু এই রেড্ডির নেতৃত্বে পুরো বিধানসভা এই নির্বাচন একেবারে খুব ঠান্ডা মাথায়। আরেকটু ডাক্তার মানিক সাহা নাম পড়ে গিয়েছিল তখন, ছাপ্পা মুখ্যমন্ত্রী। ভাবলাম তিনি তার ছাপ্পা মুখ্যমন্ত্রীর এই ছাপটা তিনি তুলে ফেলতে পারবেন। আমরা চেয়েছিলাম আমাদের মুখ্যমন্ত্রী অন্তত এই নামটা না থাকুক, কিন্তু তিনি সে ছাপ্পা থেকে ছাপ্পা তুলতে পারলেন না এবং রেড্ডিকে দিয়ে এই অপারেশনগুলি করালেন। তাই আমরা দাবি করছি, পুরো নির্বাচন বাতিল করা হোক, রিপোলিং হোক পুরো বিধানসভা দুটিতে, এবং এই এসপিকে এখান থেকে সরানো হোক। দুইজন যে রিটার্নিং অফিসার,
তাদেরকে সরানো হোক। তাদের পক্ষে যেভাবে মাথা নত করেছে, মেরুদণ্ড তাদের যেভাবে তারা নত করেছে, এই মেরুদণ্ড সোজা করার ক্ষমতা সেখানে নেই। এবং এই রিপোলিং সোনামুড়া মহকুমাতে কর্মরত যে সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, তাদের দিয়ে হবে না। তাদের দোষ নেই, কারণ সোনামুড়ায় থেকে, জলে থেকে কুমিরের সাথে লড়াই করা কঠিন। কাজে বাইরে থেকে আমাদের রাজ্যেরই অন্য জেলা থেকে লোক নিয়ে তাহলে তাদের উপরে সরাসরি আঘাতটা সেরকমভাবে হবে না। এটা না হলে পরে এই যে গণতন্ত্রের যে শ্মশানভূমি তৈরি করেছে, এই কলঙ্ক থেকে ত্রিপুরাকে রক্ষা করা যাবে না। এই জন্যই আমরা অত্যন্ত দুঃখের সাথে, বেদনার সাথে এই দাবিগুলি করতে বাধ্য হচ্ছি, এই অভিযোগগুলি করতে বাধ্য হচ্ছি। এবং অবশ্যই এই জায়গায় যে ডিএম, তার সম্পর্কে বলিনি, কিন্তু সেও যে গত ফেব্রুয়ারিতে তার দায়িত্ব ছিল ঊনকোটি জেলাতে, আমরা দেখেছি ডিএম তখন ভালো ভূমিকা নিয়েছেন এবং পোস্ট ইলেকশন সিনারিওতেও একজন মন্ত্রীর নেতৃত্বে এই ফটিগ্রায়ে প্রচণ্ড আক্রমণ করতে গেছিল। এই ডিএমই তখন দাঁড়িয়েছেন যে না, এটা হতে দেব না, কিন্তু তিনিও তার মেরুদণ্ড সোজা রাখতে পারেননি। যাই হোক, আমরা তার কথা বলছি না, কিন্তু বলছি এসপির কথা, আমরা মানে ক্যাটাগরিগুলি আমরা বলছি। কারণ এই এসপির নেতৃত্বেই বিজেপির সাথে যোগ সাজস করে বসে কাকে কোথায় কোন জায়গাতে রাখতে হবে, কোত্থেকে অপারেশন করবে, এগুলি করে আজকে গণতন্ত্রের এই নিধন করেছে। গণতন্ত্রের লজ্জা এবং মানুষের অধিকার এইভাবে বুলণ্ঠিত করলো বিজেপি। কাজেই তার শুধরানোর জন্য ভারতের নির্বাচন কমিশন, আশা করি আমাদের এই দাবি, এটা শুধু বামফ্রন্টের না, এটা ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক দলের ইয়েতে। আমি অন্যান্য আমাদের এই বিরোধী বন্ধুদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন হ্যাঁ রাইট, এই মুহূর্তে এটা ছাড়া অন্য দাবি হওয়া উচিত না। আমরাও নৈতিকভাবে সমর্থন করছি। এই হলো আমাদের বক্তব্য। ঠিক আছে। ওই তো বললাম তো, আমাদের আবু জাফর একজন, ওকে তো গতকালই খুব মারল, স্বয়ং প্রার্থী। তারপর আজকে জয়ন্ত দেববর্মা, আরো টুকটাক এরকম বহু জায়গাতে এখনো সব খবর সবটা খবর আসেনি এখনো, কেননা সবাই তো ব্যস্ত। এরকম হয়েছে। এজেন্ট বের করে আনা যারা আছে এখন, এটা আমাদের কাছে বড় সবাই আগে, কারণ জীবন বাজি রেখের ভিতরে এখন। এই চিঠি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, কেমন সবাইকে পেয়ে দেবেন ইয়েতে, ত্রিপুরা মিডিয়াতে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভোট আজকে উপনির্বাচন সংগঠিত হয়েছে বক্সনগর এবং ধনপুর কেন্দ্রে। এই বিষয়ে আপনাদের সামনে সাংবাদিক সম্মেলনে সম্বোধন করবেন ভারতীয় জনতা পার্টির মাননীয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের সাথে উপস্থিত রয়েছেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রয় মহোদয়। এবার সম্ভাষণে আমাদের রাজ্য সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়। সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রয় মহোদয় এবং আমার মুখপাত্র শ্রীমতী অস্মিতা বণিক মহোদয়া। আপনারা অবগত আছেন যে আজকে আমাদের বক্সনগর এবং ধনপুরে দুটি বিধানসভা কেন্দ্রেই আজকে উপনির্বাচন সংগঠিত হয়েছে। উৎসবের মেজাজে সেখানকার মানুষ, বক্সনগর এবং ধনপুরের মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে সেখানে ভোটদান হয়েছে। আজকে এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য এসছে, আমাদের
বিকাল 4টা অবধি আমাদের কাছে যে রিপোর্টটা আছে সেটা বক্সনগর কেন্দ্রে 85.52% ভোট সেখানে পড়েছে এবং ধনপুরে এখন অবধি 4টা অবধি যেই রিপোর্ট আমাদের কাছে আছে 81.34% মানুষ তাদের পবিত্র ভোটাধিকার ওনারা প্রয়োগ করেছেন। এখনো নির্বাচন কমিশনের ফাইনাল রিপোর্ট এখনো ওনারা জারি করেননি, কিছুক্ষণের মধ্যে হয়তো জারি করবেন, কারণ দুই একটা জায়গাতে দুই একটা বুথে এখনো তার প্রসেসিং চলছে। তো সেটা আমরা পরবর্তী সময়ে আমরা সেটা জেনে নেব। আমার মুদ্রা কথা হচ্ছে এই যে উপভোট, এই উপভোটকে কেন্দ্র করে নির্বাচনের যেদিন দিনক্ষণ ঘোষণা হয় আর এই ভোটদান পর্যন্ত এখন পর্যন্ত যেভাবে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করেছে, মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে এগিয়ে এসে যেভাবে ভোটদান করেছে, তাতে আমি বক্সনগর এবং ধনপুরের সমস্ত ভোটারদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি নির্বাচন কমিশন একদম রিটার্নিং অফিসার, সিও থেকে শুরু করে আমাদের পুলিং স্টাফ পর্যন্ত তারা যেভাবে নির্ভীকতার সঙ্গে যেভাবে ওনারা ভোট কাজে নিযুক্ত হয়েছেন এবং ওনারা যেভাবে ভোটটাকে করেছেন, তার জন্য আমি এই নির্বাচন কমিশনের কাজে যারা নিযুক্ত সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আরক্ষা দপ্তরের যারা আমার পুলিশ আরক্ষা দপ্তরের যারা কর্মী, তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে যেভাবে ওনারা ভোটদান ভোটকে তারা ভোটদানে যারা কাজ নিযুক্ত ছিলেন আরক্ষা দপ্তরের, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ উনিও অক্লান্ত পরিশ্রম করেছেন এই দুই উপনির্বাচনকে সামনে রেখে। নির্লস প্রয়াস সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের কার্যকর্তাদের প্রতি। আমাদের যারা মন্ত্রী, আমাদের যারা রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং বিশেষ করে সর্বোপরি আমার যারা বক্সনগর এবং ধনপুরের যারা কার্যকর্তা, যারা অক্লান্ত পরিশ্রম করে, আমার দেবদুর্লভ কার্যকর্তারা যেভাবে নির্বাচনকে পরিচালনা করেছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা মিডিয়া পার্সন, আপনারা যারা এই রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাও যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সত্যতার খবরকে মানুষের সামনে যেভাবে পরিবেশন করেছেন, আমি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা নিশ্চিত যে ভোটের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড থেকে আমরা নিশ্চিত হয়ে গেছি যে ভারতীয় জনতা পার্টি দুটি আসনেই বিপুল ভোটে জয়যুক্ত হবেন। কারণ মানুষ, আমরা যে ক্যাম্পেনিং করেছি সেখানে আমরা উপলব্ধি করতে পেরেছি যে মানুষ গরিব অংশের মানুষই হোক, শ্রমজীবী মানুষই হোক, কৃষক হোক, সকল অংশের মানুষ যেভাবে এগিয়ে এসছে এবং ভারতীয় জনতা পার্টি, কারণ ওনারাও বুঝে গেছেন যে এই ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকার, আর রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ ওনারা করছেন, যে কাজ করছেন, তাতে আমরা নিশ্চিত মানুষ সেখানে সাড়া দিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে ওনারা ভোট করেছেন। আমি আবারও আমাদের যারা বক্সনগর এবং ধনপুরে যারা আমাদেরকে ভোট দান করেছেন, যারা পবিত্র ভোটার, তাদেরকে আমি আবারও আপনাদের মাধ্যমে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই রাজ্যে এই প্রথম আমরা দেখেছি 2023-এ নির্বিঘ্নে একটাও রাজনৈতিক হিংসার খবর আমাদের কাছে নেই। 2023-এ যেভাবে পিসফুল ইলেকশন হয়েছে এবং এই
23-এর যে উপভোট এই যে বক্সনগর এবং ধনপুরে যে সংগঠিত হয়েছে, নির্বাচনের ঘোষণার থেকে এখন পর্যন্ত একটাও ইনসিডেন্ট, একটাও রাজনৈতিক হিংসা সেখানে সংগঠিত হয়নি। আমি আবারও আরক্ষা দপ্তরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চাই যে এইভাবেই, এই শান্তিপূর্ণ পরিবেশেই আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রথম যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা, আমাদের আইন শৃঙ্খলা। সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সুন্দরভাবে পরিচালনা করছেন, তার থেকে আমি নিশ্চিত যে আগামী দিন মানুষ শান্তি এবং এই ত্রিপুরা রাজ্যে আমাদের যে সরকার, এই সরকার ভয়মুক্ত সরকার, সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা প্রচেষ্টা করছেন, আর সমস্ত নাগরিকরাও তাতে সাড়া দিচ্ছেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আবারও সমস্ত অংশের মানুষ যারা আজকে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং যারা আমাদের এই প্রশাসনের কাজে নিযুক্ত ছিল, সকলকে আমি আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। লেটেস্ট আমার কাছে যেটা এখনো আসছে আমাদের কাছে, যে কুড়ি বক্সনগরে প্রায় 89.2% ভোট সেখানে সংগঠিত হয়েছে, আর 23 ধনপুরে 83.92% ভোট সেখানে পড়েছে। কোনো প্রশ্ন থাকলে করতে হবে। হামবাই আজকে ৬২তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন 2023-এ ১ নম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সেটা হচ্ছে, এবং সেই উপলক্ষে এখানে মঞ্চে আসীন আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের মিনিস্টার শ্রী টিকুরাই মহোদয়, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী রাভেল হেমেন্দ্র কুমার, উপস্থিত সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন অ্যান্ড ACCRT মাননীয় ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন শ্রী NC শর্মা মহোদয়, শ্রী সুভাষিস বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এবং আমার সামনে উপস্থিত আছে এমিনেন্ট এডুকেশনিস্ট, টিচার্স, রিটায়ার্ড টিচার, স্টুডেন্টস এবং এডুকেশন ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা, অফিসাররা আছেন, এবং মিডিয়া বন্ধুরা, এবং যাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে এরকম একটা দিনের জন্য যারা স্টুডেন্টরা আছেন, যারা শিক্ষকরা আছেন, সবাই কিন্তু বসে থাকেন যে এই দিনটিকে কিভাবে উদযাপন হবে। সমস্ত স্কুলে, কলেজে, সব জায়গায় এটা উদযাপন হচ্ছে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আজকে এখানে এই প্রোগ্রাম। আমরা সবাই জানি প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার জন্মদিনে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জন্মদিন আমরা পালন করবো, এটি বলা হয়েছে, উনি বললেন যে আমি টিচার, এবং আমরা সবাই জানি ক্যালকাটা ইউনিভার্সিটি, মাদ্রাস ইউনিভার্সিটি এবং বোম্বে ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে উনি অধ্যাপনার কাজ করেছেন। তো এরকম একদম দার্শনিক প্লাস এডুকেশনে উনি বললেন যে আমার টিচার্স ডে হিসাবে যদি পালন করুন তাহলে আমার প্রতি সেই সম্মান আপনারা দেবেন, এবং সেইভাবেই চলছে। ৬২ বছর হলো, আমরাও ছোটবেলার থেকে এই দিনটি আমরা দেখছিলাম। আমরা জানি যে টিচার, মাদার ইজ দ্য বেস্ট টিচার, সবসময় আমরা জানি। ঘরের মধ্যে প্রথমেই যিনি টিচারের ভূমিকা পালন করেন সেটা হচ্ছে আমার মাদার। সেই মাদারকেও কিন্তু আজকে আমরা টিচার হিসাবে স্মরণ করা উচিত। স্কুলে আসেন, স্কুলের টিচার, স্কুল থেকে স্কুলের গণ্ডি পার হওয়ার পর
যখন আমরা কলেজে যাই, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যাই, সেখানেও টিচারদের সান্নিধ্যে আমরা আসি। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আগামী দিন তাদের কাছে এই পৃথিবী, যাদের কাছে জ্ঞান থাকবে, জ্ঞানহীন লোকদের জন্য কোনো স্থান হবে না। যাদের জ্ঞান আছে তাদেরই এই পৃথিবী বা ভারতবর্ষকে তারাই বা এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সত্যি 34 বছর পর যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, এত বছর পরে যেভাবে উনি একটি রেনেসান্স এনেছেন, ওনাকে মানে ধন্যবাদ দিলে কমই হবে, যত দেব ততই কম হবে। প্রতিটা বিষয়ে উনি যেভাবে নজর দেন, এবং তার জন্য আমরা আজকে ত্রিপুরাতেও আমরা এই ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা লাগু করছি। তো এটার এক্সিট এবং তার যে এন্ট্রি দুটোই ফ্রি, এবং বাস্তবের সাথে মিলিয়ে এই ধরনের যে ন্যাশনাল এডুকেশন পলিসিটা করেছে, সত্যি মানে আমরা গর্ববোধ করি যে এইরকম একজন প্রধানমন্ত্রী এইসব বিষয়ে আমাদের চিন্তা করছেন। আমার মনে হয় যে প্রতিটা মানুষের মধ্যে একটা মানে শিক্ষক শুধু স্কুল কলেজের শিক্ষক হলেই হবে না, কারিগরি শিক্ষাতেও শিক্ষক আছেন। কিন্তু আমি মনে করি বহু লোকে যখন কোনো জিনিস কাউকে বুঝান, ছোটকে বুঝান বা বড়দেরই বুঝান, তার মধ্যেও কিন্তু একটা টিচার হওয়ার একটা বিষয় কিন্তু সবসময় থাকে, এবং উনি জানেন বিষয়টা, তবেই উনি বলতে পারছেন। এই যে বিষয়টা শিক্ষক প্রতিটা মানুষের মধ্যে বিদ্যমান। আমরা যারা শিক্ষক আছি তাদেরকে বা যারা এখানে উপস্থিত আছেন, স্টুডেন্টরা কিন্তু অনেক সময় আমাদের স্টুডেন্ট টিচার থেকে অনেক বেশি জানে, কারণ হাতের মুঠোই কিন্তু এখন সমস্ত গুগলস থেকে আরম্ভ করে সব সোশ্যাল মিডিয়া হাতের কাছে মুঠোই। তো সব কিছু ক্লাসে যাওয়ার আগেও কিন্তু তাদের কাছে মোটামুটি নলেজ অনেক বেশি থাকে, এবং বইয়ের মধ্যে যেসব যে লেখা বা পড়া থাকে সেগুলো তো থাকেই, কিন্তু রিসেন্ট যে ডেভেলপমেন্ট সেটা কয়েক এডিশন হয়ে গেল বা যে এডিশনের মধ্যে সেগুলো উঠেনি, সেগুলো কিন্তু এখন তাৎক্ষণিক উঠে আসে। তো টিচাররা এখন কিন্তু সেই সুবিধা পান, আগে একটু দেখে নেন, বইয়ে তো আছে, স্ট্রাকচার জানা আছে, কিন্তু ক্লাসে ঢোকার আগে যে রিসেন্ট যে ডেভেলপমেন্ট সেটা জেনে যখন ক্লাসে যায়, তাহলে নিজেকে কিন্তু অনেক বেশি কনফিডেন্স ফিল হয়। তো আমাদের ত্রিপুরা সরকার চাইছে যে এখানে গুণগত মান, যে এডুকেশনের যে তার গুণগত মান যেন বাড়ে, সেই দিকে আমাদের চিন্তা ভাবনা চলছে। এইবার আমরা বাজেটেও আমরা অনেকগুলো বিষয় আমরা এখানে রেখেছি, এবং এগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি যে সরকার কতটুকু শিক্ষাকে যাতে আরো বেশি উন্নত করা যায় সেই দিশায় আমরা কাজ করছি। আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি বহু লোক আমাদের ত্রিপুরাতে এক একজন টিচার যারা এখন নেই এই পৃথিবীতে, তাদের প্রতিটি কথা এখন মনে পড়ে, এবং একজন টিচারের কথায় অনেক সময় ইন্সপায়ার্ড হয়। ফুটবল গ্রাউন্ডে আমাদের স্কুলে ফুটবল খেলছিলাম, যে কোনো কারণে হঠাৎ একটা ভালো গোল করলাম বা খেলছিলাম হয়তো ভালো, এখনো উনি আছেন। স্যার একদিন আমাকে ডেকে বললেন খেলার মাঝখানে, বলে এত ভালো খেলবে তুমি ফুটবল, তাহলে তোমার যে ফুটবল খেলার যে স্টাইল সেটা কিন্তু এই স্ট্যান্ডার্ড থাকে, সব বিষয়ে তোমার কিন্তু এরকম স্ট্যান্ডার্ড থাকা উচিত। এই যে ইন্সপায়ারেশন যখন পড়তাম কলেজে বা স্কুলে, তখন এতে কিন্তু ইন্সপায়ার হয়ে যায় টিচারের কথায়, যে আমি শুধু ফুটবল শুধু খেলাধুলার মধ্যে না, তাহলে সব বিষয়ে আমি এই যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করতে পারবো। একজন টিচার সাংঘাতিক, একজন টিচার যখন স্টুডেন্টদের মধ্যে এত মনে লেখাপাত করে, আমার এখনো মনে আছে যে ইনোভেটিভ আইডিয়া তৎকালীন সময় পুরোনো টিচার, এখন তো নেই, উনি বলছেন যে ইয়াছি খাইয়াছি যাইয়াছি ইয়াছি থাকলে হেজ লাগিয়ে দিবি, ফার্স্ট পার্টিসিপল আর সাথে ফার্স্ট পার্টিসিপল লাগিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে। এই যে বিষয় আমরা একটু অনেকে এখন সেটা পড়ায়, বউ বেবু থাকিলেই উইল বা সেল লাগিয়ে দিবি আর একটা ভাত লাগিয়ে দিবি, তাহলেই সেন্টেন্স হয়ে যাবে। এই যে বিষয় বইয়ের মধ্যে এগুলো লেখা থাকে না, অদ্ভুত টিচার। আজকে এখানে যারা আছেন, আমি জানি না আপনারা এইভাবে চিন্তা করেছেন কিনা, নিশ্চয়ই হয়তো অন্যভাবে আরো অনেক ইনোভেটিভ কিছু ছিল, কিন্তু এখনো মনে আছে কৈশোর টিচারটা। ইয়াছি খাইয়াছি
হেয়ার পাতা হ্যাজ লাগিয়ে দিলে পাঁচ পার্সেন্ট লাগিয়ে দিবে, তাহলে সেন্টেন্স হয়ে যাবে। বি যাইব খাইব তাকে উইল ভাষায় লাগিয়ে দিবি আর বাপ লাগিয়ে দিবি, তাহলে সেন্টেন্স হয়ে যাবে। এই যে কত সুন্দরভাবে টিচার শিখিয়েছে আমাদের, এখনো মনে আছে। আমি তো পুরোপুরিভাবে ভাবি তখনকার সময় খেলাধুলার মাঠে এক টিচার, উনিও টিচার, উনি পিআই ছিলেন, কিন্তু এনএসআই টিচার ছিলেন। উনি বলছেন দেখি যে বলো তো ভালো স্টুডেন্ট হওয়ার খুব ইজি, কিন্তু ভালো প্লেয়ার হওয়া খুব কঠিন। উত্তর তো স্যারের কাছে ছিল, আমরা তো বুঝতে পারছিলাম না কি চান। বলছেন এই কারণে তৎকালীন সময় মানুষ খেলাধুলাতে এত বেশি আগ্রহ প্রকাশ করতো বা আসতো যে ওখানে কম্পিটিশন বেশি, কিন্তু পড়াশোনাতে সময় যারা পড়াশোনা যারা চাকরি বাকরি করে বা ইনফ্লুয়েন্সিয়াল লোক, তাদের বাড়ি ঘরের ছেলে মেয়েরা শুধু পড়াশোনা করতো, কাজে কম সংখ্যক যেহেতু পড়াশোনা করতো সেখানে কম্পিটিশনটা কম ছিল। এই কারণে একটু ভালো করলে ভালো স্টুডেন্ট হওয়া যায়, কিন্তু খেলাধুলা করতে গেলে এত কম্পিটিশন উল্টো। এখন কিন্তু 95, 98, 99% পায় এখন। তো এই যে বিষয়গুলো আছে এখন কিন্তু পুরো উল্টো চলছে। এগুলো আজকের দিনে মানে বলতে ইচ্ছে করছিল, শেয়ার করছি আপনাদের সাথে। যখন কলেজে প্রফেসর হলাম, কি পড়াবো কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের মেডিকেল কলেজে তো বিএড করার করিয়েছেন, এমএ করার কোনো এরকম সিস্টেম নেই। তো কলেজে যখন গেলাম, একদম খুব নাম করে একজন ডাক্তারবাবু প্রফেসর, ওনার ক্লাসের জন্য আমরা মানে বসেছিলাম, সার্জারি কি পড়াবেন আজকে খুব মনোযোগ দিয়ে বসেছিলাম। উনি বইটা খুলে, একটা সাবজেক্টের বই খুলে বলে, দিস ইজ দ্য ফার্স্ট পেজ অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পেজ অ্যান্ড ইউ হ্যাভ টু রিড বাই ইয়োরসেলফ, ইফ ইউ ফিল এনি ডিফিকাল্টি ইউ ক্যান কাম টু মি। বলে উনি চলে যাবে। অদ্ভুত অদ্ভুত টিচার, বলে উইদিন 45 মিনিট ইট ইজ নট পসিবল টু টেল ইউ অল দ্য ডিটেলস। কাজে তুমি তোমার নিজে পড়তে হবে, না পড়লে আমাকে চালাবে, আমি বলবো। তো জীবনের অভিজ্ঞতা এই ধরনের টিচার আমরা পেয়েছি। এবার আমরা বাজেটে যে পিএমসি প্রকল্পের মাধ্যমে আমরা প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল স্থাপনের আমরা উদ্যোগ নিয়েছি এবং 2023-24 অর্থ বছরে 50 কোটি টাকা আমরা তার ব্যয় বরাদ্দ আমরা রেখেছি। যারা দুর্বল এবং অনগ্রসর ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য আমরা অনলাইন ভর্তির আবেদনের যে সুযোগ, ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল আমরা তৈরি করেছি। 2022-23 অর্থ বছরে যারা রাজ্য সরকার ছাত্রীদের মধ্যে আমরা প্রায় 44,600 বাইসাইকেল আমরা বিতরণ করেছি। টোটাল এখন পর্যন্ত প্রায় 1 লাখ বাইসাইকেল আমরা দিয়েছি এবং সাইকেল টু গার্ল স্টুডেন্ট প্রকল্পটি 2023-24 অর্থ বছরে চালু থাকবে। এর জন্য প্রায় 9 করোড় আমরা রিভার বাজেটে রেখেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা এই বাজেটে আমরা রেখেছি। তাতে করে যারা 12th ক্লাস পাস করবে তাদের যারা 100 জন যারা স্থানাধিকারী ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা স্কুটি এই বছর আমরা দেওয়ার ব্যবস্থা রেখেছি এবার বাজেটে। পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400 যে সরকারি বিদ্যালয়কে আমরা মডার্নাইজেশন করার চিন্তা ভাবনা রেখেছি। এর জন্য 5 বছরে আমরা 2000 কোটি টাকা খরচ আমরা ব্যয় বাজেটে রেখেছি। যুব সম্প্রদায়কে যাতে আরো দেশ সেবায় উৎসাহিত করা যায় তার জন্য অগ্নিবীর যে কর্মসূচি সেটা আমরা চালু করতে যাচ্ছি। তাতে করে দেশের সেবায় যারা নিয়োজিত করে দেশ ভাবনায় ওরা চলতে পারে সেই চিন্তা ভাবনা করে আমরা সেই ত্রিপুরা অগ্নিবীর কর্মসূচি আমরা চালু করতে যাচ্ছি। তাছাড়া আপনারা জানেন যে আমি যারা জেনারেল স্কুল কলেজগুলো আছে সেখানে যারা মেয়েরা আছেন তাদের ফিস, এডমিশন ফি ইত্যাদি আমরা মকুব করেছি। যারা হ্যান্ডিক্যাপ বা দিব্যাঙ্গ, যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভে যাদের উৎসাহিত যাতে আমরা করতে পারি, এতে চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করা হয়েছে। এতে করে স্নাতক ও স্নাতকোত্তর যারা আছে তাদেরকে 5,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। তাছাড়া ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। যারা 11টি সাধারণ ডিগ্রি কলেজে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল যে সহায়তা বৃত্তিমূলক পাঠ্যক্রম আমরা চালু করেছি,
ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন এবং মেডিসিনাল প্লান্ট তার মধ্যে রয়েছে। এবং 2023 অর্থ বছরে পিপিপি মডেলে 2টি নতুন কলেজ আমরা স্থাপন করেছি। এগুলো জিরানিয়া আইন কলেজ এবং কাকরাবল জেনারেল কলেজ। সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলোতে আমরা ওয়াইফাই পরিষেবা প্রদান করার চিন্তা ভাবনা করছি। তাতে করে 415 করোড় খরচা হবে। আপনারা জানেন এর মধ্যে আমাদের দুটো ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং এমবিবি ইউনিভার্সিটি। তাছাড়াও ধাম্মাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, এটার জন্য আমরা অলরেডি বিধানসভায় পাস হয়েছে। তাছাড়া আর্যাবট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেটা আমরা এখানে চালু করেছি। একটা স্কিল ডেভেলপমেন্টের ইউনিভার্সিটি, সেটাও এখানে আমরা চালু করেছি। সেইভাবে আমরা যাতে এডুকেশনের যেটা আমরা বলছি যে বারবার তার উন্নতি হোক ত্রিপুরাতে, সেই চেষ্টা করছে। আমাদের ছেলে মেয়েরা যখন শুনি যে মাঝে মাঝে আমেরিকাতেও যায় টিচিং দেওয়ার জন্য, বহুত আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা আমেরিকাতে যাচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে গিয়ে লেকচার দিতে আসে। তো ত্রিপুরাতে ট্যালেন্টের কোনো অভাব নেই। এখানে নেতাজি সুভাষ বিদ্যালয় 40 কোটি টাকা আমরা তার ডেভেলপমেন্টের জন্য আমরা এবার বাজেট আমরা রেখেছি। 77 করোড় আমরা রেখেছি মহারাজা বীরবিক্রম কলেজের যে নতুন সায়েন্স বিল্ডিং, সেটার জন্য রেখেছি। 10 করোড় রেখেছি আইআইএসি সেই প্রশাসনিক ভবন ও তার প্রতিষ্ঠানকে আরো নতুনভাবে ভবন তৈরি করা। তো ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছিলাম বিভিন্ন বিষয়ে, এখানে আলোচনা হয়েছে, আমাদের সেক্রেটারি সাহেব বলেছে। তো আমি আজকে এই শুভ দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে, 62তম জন্মদিনে আমি সবাইকে এখানে যারা মঞ্চেও আছেন, মঞ্চের সামনেও আছেন, তাদেরকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Thanks for being a true mentor of our art. Not everyone has the patience of a saint. Especially
teachers, thank you so much for being kind and inspiring. I wish you all the best. Stay safe and be careful to all. Happy Teachers Day. Thank you. Con modu jano tishade khumuleng tola thangai nadi lugane bolong siringze bolong de halung ro siring tongfano o khapang sirangya mogita tongde फोरोंनाय रगनि साल साइनै नैजिथाम बरम बलाय मोजां बिनय देबबर्मा केबिटि आसाइमा साल सा जि जिसुकु रा स्निजि सा सेबुब हारमानि साल जिबा सा जिसुकु रा जिसुकु थाम उजान सांकमा पारा जुनियर बेसिक स्कुल आइएस जम्पुइ जला ओ लाम संनाय गोरों हा गतनि वानसु गोरों रगनो जों मकलबाय नुग्याखौ फियाबा बरंनि कयनेने तंमु जामु तं नायथ खा लारसा ताय खा गुवारनि बिसिंतै सामु तांमानि आबो जतनि बोखावनो सामप्लि बखा नोंबो बरकनि बिसिङो लाम सनाय खरकसा गोरों अ रों गोरों साहरै मान हरिया निनि एलेमनो सोलोंनाय रगनो खाबां खलगै फोरोंमा आबो नों फोरों गुबै गुबै मारिनो फुनुखा ओ खा कसं रोंनोबो फोरोंमा गारैबो नों दफानि सामुं रगो गोदालमा आबो नों फोरोंनाय रगनि मोखांनो जों सारोखा जेराय रगनि गोथार खाबांनि मकल इयक निथानि निनि यापिरि बयबाय सुरजाना गोरै निनि ओ सामुं रगनो जतनि यापिरिनि मारि सालमारि बा जुखु साइनै नैजिथाम जायफां रोंबेदे टिटि एडिसि खुमुलुं खुलुमबायथा Hambai Percintam Sini CEO Borom Ganang Sike Jomatia Sini Chief Legal Advisor Borom Ganang Tata Mohan Jomatia Paikha Paijak Sini Mongya kami IS ni ILC Chairman Borom Ganang Ronjit Debarma Sini Oroni Komlang ILC Chairman Borom Ganang TVX-EM Chondrodoi Rupini Paikha Paijak Sini retired person teacher Borom Ganang Chitranjan Debarma Table Sini Principal Officer Education Borom Ganang Mukti Podopal Table Sini Tinini 26 awardee Joto teacher Borani Paiple Hamzanma Te Kuloma Yapharkha Table O Hall Kuplung Joto Pernai Te Pernangje teacher Somno Ane Paiple Hamzanma Te Kuloma Yapharkha Ani sekarang seni education side tangka, ini teacher deni kebangma history dok. Ang tini seni perenai jo, seni teacher sono ang omono kebangna ni musuh. Miro angka seni society no lama perenai, borok no borok hisabis namui di sana angka teacher. Sini tabok titi edisi sini sikha
ने बेहाल अवस्था निरक जतन साइमानो जे सिनी टीचर शॉर्टेज स्टाफ करई सिंगल टीचर हाक सालमाव थांगई डी माखाइबो कोनो जागाव लामा करई बसे कष्ट के सिनी टीचर थांगई जमसास खाइनाय राव हाइके 10 किलोमीटर 15 किलोमीटर हासालो डेली हिंगई फोरोंनाय दंमानि हानिबाङै बिलाइ के हामबाय माया फर चिनि टीचर न निजेनि दायित्व निजेनि रेस्पॉन्सिबिलिटी न काहाम के दायित्व पालन खाइमेनि बागै तैबो आं कबकनानि मुसुगो जे टीचर नि कायसा सम्मानजनक कायसा पोस्ट कक काहाम ला काहाम सावै खना रखा के जत सोसाइटी नि बररो नेनि कृषक उन्थों बिजनेसमैन उन्थों नेनि तैबो जानजा सामंबाय गदालै दंनाय गामि आमसायनि लोकरक खरकसा टीचर खरकसा शिक्षक जे एडवाइस रखा के बन कम न बै कबै हनै वानसौ दाबो फनो जेकुनो चिनि सोसाइटी वो नेनि सिने एंटी ड्रग एक्टिविटीज नि कक फन साथु ते बाद बाकी कक सामानि रंनो के आसु खुंजो काइगला फेबाचिनि टीचर डॉक्टर हेल्थ नि डिपार्टमेंट बरो एंटी ड्रग एक्टिविटीज नि कक न तेबो साखा के सावै मानो सिकोबो फेबाचिनि टीचर नि खोक्तै मास्टर नि खोक्तै गार्जियन्स रंनो पेरेंट्स रंनो जे चिनि चिरायनि भविष्यत अम साखा के चिनि बागै बेलाय हायारनि साखा के तेबो खुंजोकाय हानि बागै टीचर जत सोसाइटी न फोरोंनाय शुधु स्कुल सिबिया बरनि गामि आमसायनि चिनि जे ताबकनि समाज व्यवस्था जे जों बाहायके गोलौयै दंखा गोलौयै दंमानि रंनोबो बोसगांवा सिसारनानि बागै चिनि टीचरनि अबदान बिलायखे दं चिनि जेकुनो सांबादिक अधिकार फानो उन्थों चिनि टीचर निरक जदि साखा हिंखे बरक खुंजुकाय जों पलिटिशियन पलिटिक्स खायनाय कक साखा हिंखे बरका बनि लाइन नि बागै कक सानायनो हाय हनै साजाग किन्तु निरक टीचर चिनि तिप्रासानि राइट्स नि उन्थों गामि आमसायो लुकुरक जे गवर्नमेंट नि स्कीम गोबांमा मायारक मै दंमानि बरनि राइट्स नि उन्थों निरक एवेर खाय कक साखाय के किसा कक सामाबायनो बै बिलायनो खुंजुकायने तिनि चिनि स्टुडेन्ट बरनि परेथानि व सराय बरनि भविष्यत न वानसौ गया निरक काहाम एडवाइस रखा के बर अवश्य वानसौ नाय इनके आं कयो स्कुल नि जे कारिकुलाम नि न तो फोरोंनाय जों ताबो ने प्रेजेंट सिचुएशन न चिनि बर रनो चिनि तिप्रासा रनो चिनि सराय रनो भविष्यत नावानि हिंके जों जे दायित्व खायथाय बन चिनि टीचर तेबो जे ताबो खाय दंमानि बत गाहाम न खाय दङ हायफानो तेबो गाहाम जों खायनायनि बागै साथा लायनायनि नांनाय चिनि टिटि एडिसि निरक जतन साइमानो फान ब्लेज शॉर्टेज एजुकेशन डिपार्टमेंट निरक सिवो only 35 lakh per annum 1632 ता स्कूल दङ चिनि 1632 ता स्कूल 35 लाख बायदमा डेभलपमेंट खायमानाय जोंनि स्कुलनि कन्डिशन बेलाय हाया चिनि जों दिनै टीचर्स डे नि बिसिंति कक सारानि नांगौ जे 1632 ता स्कूल जानला तंखाय के दगला तंखे बेंच करै बेंच तंखे नि फैन तंखाय के टॉयलेट नि व्यवस्था करै नौनि जतन स्कूल नि अवस्था अमहाय गे ओ 35 लाख बाय जों बाहायके जों बरनो आसु 1632 ता कायसे स्कूल न जदि 1 लाख के मेंटेनेंस नि खरच एक्सपेंडिचर खायनानि नांगौ के बोसोर करोड़ रां नांनाय हिसाब खायनाय
बैजतनो साव एडिसिनी शिक्षा व्यवस्था बेहाल अवस्था के एडिसिनी चाहिए एडिसी अथॉरिटी चाहिए टीचर चाहिए फोरोंनाय हाया जों जत एलिगेशन मानो जतनो से एलिगेशन मावो निरो टीचर अथच निरो 15 किलोमीटर 20 किलोमीटर हासाल लामा कोरै हिवै मा थांगो जोंनि कायसा एआरडीडी डिपार्टमेंट बर'नि माने अफिसाव थांनायनि बागै जोंनि अफिसियेल लेभेलाव जों मारुति भेन इको गारि बलेर' गारि बर'नि बागै डिटेनसन चार्ज पर किलोमीटर आसो हाय होनै रेट फिक्स खायजाक गभर्नमेन्टनि एप्रुभ रेट बर' बाइक नांगौ नै साव बाइक भाड़ा नानायनि बागै पर डे डिटेनसन चार्ज 200 टाका ते पर किलोमीटर अमहाय आसो रुपिस नै होनै बर'ना फिक्स खायबै जेफ्र डिउटी खायनि बागै हासाल थांफ्र के बर'ना बाइक भाड़ानि बागै रेट फिक्स खायमा गेचिनि टीचर जमिया खायनाय र हाय हो हगनाय हाय बाक्सा टीचर तै माने डेली थांफाय आं आनियाव नंगौ सायमानो आनिया 5-6टा स्कुल बहाय दं आनि रायो आइएस नि किला आमचायो गनासरा रायमेन बेली निनि नॉर्थ डिस्ट्रिक्ट रक गेट टेबो तफानो चिनि टीचर जे मानसा साथारै सराय दंनो स्टुडेन्ट दंनो फोरोङै दंगो बनि यागलबो जों एलिगेशन मावो ताबक जों जत थांचा खलायै ओ एलिगेशन नि टेक्सा दे यंनो जों फोरोंनायनि बागै गाहामखे फोरोंनायनि बागै जों प्रसेस थानाय दङो प्राय 600टा स्कुल न जों गाहामखे आइडेन्टिफाइ खायै बाहायखे फोरोंनायनि नेक्स्ट नैनि इकोनॉमिक यार रगो जों फाइनेंशियल यार रगो जों चेलायनायनि बागै प्रिपारेशन लाय दं जतनरनि सहयोगिता नांनाय जों सफिशिएंट टीचर अपॉइंट खायमेया रेगुलेट खायमेया जे दंनाय क्लास 5 जरा के मिनिमम 5 जनाले स्टूडेंट मिनिमम नांगो आरो जागा 2 जना बाहायखे फोरोंनाय बा जोंबो सायमोनो फेयाबा सिनि अमन दायित्व निरनि अमन दायित्व जे फोरोंनायनि नांसिनाय जे मानसा बनिसारा ते उपाय करो जों अमाहायखे स्ट्रागल खायवैछि सिनि बोसारनो फोरोंमा थांसिनाय अमन निसारा सिनि उपाय करो आंगो टीचर देव अमन कक सानानि मोसुगो निरनि दायित्व निरनि दायबद्धता गाहामखे जों पालन खायदो होनै गबनानि मोसुगो तेबो निर पालन खायनाय आसा खालायो आं ते कक गोबां सालिया आनि ते गेसे प्रोग्राम दङ हायनो हाय जत टीचर संनो बेलाय-बेलायखे हामजामा याफारै आनि कगरन मोननो थाखाय Good morning. Today, 62nd Teachers Day. ADC by Palang Kajatongo. Onustana Sini inaugurator. ADC ni CM Pundusanda Jamatia. Botamula Mukhanga, ADC Chairman Jagadish De Burma, Chini Education Department ni EM Ravindra De Burma, MDC Ganesh De Burma, former EM, Chairman ILEC, Fumalong, Chandra Dirupani, Chief Executive Officer, Shike Jamatia, retired Headmaster, Ranjit De Burma, retired Headmaster, Chittaranjan De Burma, और 26 जन তিনি পুরস্কার মানায় শিক্ষক টিচার্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটর আনি বিস্কাঙ্গ
and attitude of the children within the